ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। এই চ্যাপ্টারে আছে আন্তর্জাতিক সম্পর্ক। আমি আজকে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে বা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখো, আমি ভিডিও করি তোমাদের বিভিন্ন বিষয়ে সাবজেক্টের ভিত্তিতে বিভিন্ন ক্লাসের ভিডিও আমি তৈরি করি। তো আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, তোমরা শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, এটা আমি আশা করি আর কি। তোমরা সাবস্ক্রাইব করছো, যারা করেছো তারা বাদে যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করবে, নতুন যারা তারা অবশ্যই করবে। আজকে আমাদের আলোচনা কি বলেছি, আমরা বলেছি যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা। আন্তর্জাতিক সম্পর্ক এটা ইংরাজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। এটা সংক্ষেপে আইআরও বলতে পারো। আইআর 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 হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। তো পৃথিবীতে বহু রাষ্ট্র আছে, এটা আমরা আগে থেকেই জানি, তোমরা জানো। তবে আন্তর্জাতিক সম্পর্কের উপর আমার আরও ভিডিও আছে, সেখানে আমরা জানি যে এইটা সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে ডাইনামিক বা গতিশীল, মানে চরম গতিশীল। বিশ্বের বিভিন্ন বিষয়ের যখনই পরিবর্তন হয় তখনই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন ঘটে। তাই তাছাড়া আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ যারা, তারা বিভিন্ন জন বিভিন্নভাবে নিজ নিজ দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিয়েছেন। সেই জন্যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞার ব্যাপারে একটা বিতর্ক আছে, মতভেদ আছে। সেই কারণেই আমরা একটা সার্বজনীন যে সংজ্ঞা, সে বিষয়ে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে। এবং আমরা এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের একজন বিশেষজ্ঞ, তিনি হলেন স্ট্যানলি হফম্যান। স্ট্যানলি হফম্যান তিনি বলছেন যে আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দেওয়াটা কঠিন। তার মতে এই যে আন্তর্জাতিক সম্পর্ক, আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা একটা আলাদা শাস্ত্র হিসাবে গণ্য হয়েছে, এটা একটা আলাদা বিষয়। কিন্তু এটাকে অনেকে ওয়ার্ল্ড পলিটিক্স বলেন, ওয়ার্ল্ড পলিটিক্স বলেন। আবার অনেকে এটাকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বলেন। ওয়ার্ল্ড পলিটিক্স হচ্ছে বিশ্ব রাজনীতি, আর ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। তাহলে এই বিষয়টাকে আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্ব রাজনীতি এবং তোমার আন্তর্জাতিক রাজনীতি, এইভাবে আমরা তুলে ধরতে পারি। সেই কারণে এই বিষয়টার সংজ্ঞা দেওয়া একটা সমস্যা আছে, এটা হফম্যান বলেছেন। তার পরবর্তীকালে তোমার হার্টম্যান কি বলেছেন? হার্টম্যান বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা এমনই যেখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। এই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেয়। ন্যাশনাল ইন্টারেস্ট কাকে বলে? একটা রাষ্ট্রের যে স্বার্থ, তাকে জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট বলে। এখানে অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, সামাজিক স্বার্থ, বিভিন্ন স্বার্থ আছে। এক কথায় ন্যাশনাল ইন্টারেস্ট। প্রত্যেকটা রাষ্ট্র ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দিয়েই পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। তাহলে বলো তো, যদি প্রত্যেকেই
নিজের স্বার্থটাকে প্রত্যেক দেশ গুরুত্ব দেয়, তাহলে সমস্যার সৃষ্টি হবে। তাই হার্টম্যান বলছেন সমস্যা আছে, জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয় বলে, কিন্তু বিভিন্ন রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থগুলির মধ্যে সমন্বয় সাধিত হয় এই আন্তর্জাতিক সম্পর্কে। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক এমন একটা বিষয় যেখানে বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সমন্বয় সাধিত হয়। নেক্সট আমরা আলোচনা করব, এই আলোচনার ক্ষেত্রে আমরা কুইন্সি রাইটের নাম উল্লেখ করব। কুইন্সি রাইট একজন বিখ্যাত আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ। তিনি বলছেন যে হফম্যানের বক্তব্যের মধ্যে ত্রুটি আছে, হার্টম্যানের বক্তব্যের মধ্যে ত্রুটি আছে। সুতরাং এই ত্রুটিগুলি দূর করা দরকার, এবং কুইন্সি রাইটের যে নিজস্ব বক্তব্য, তিনি বলছেন যে অনিশ্চিত সার্বভৌমিকতার অধিকারী সংগঠন, অনিশ্চিত সার্বভৌম ক্ষমতার অধিকারী সংগঠন। দেখো, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু সার্বভৌম ক্ষমতা আছে, চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা আছে। তার আভ্যন্তরীণ ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা ভোগ করে প্রত্যেকটা রাষ্ট্র এবং তার সরকার, এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেখানে স্বাধীনভাবে প্রত্যেকটা রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি বা ফরেন পলিসি নির্ধারণ করে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে প্রত্যেকটা রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা, সেটা কিন্তু সীমাবদ্ধ হচ্ছে। আজকের যে ভূখণ্ড কেন্দ্রিক সার্বভৌম ক্ষমতা, সেটা কিন্তু সীমিত হয়ে পড়েছে। কিন্তু রাষ্ট্র তো সার্বভৌম ক্ষমতার অধিকারী আছেই। তাই এই অনিশ্চিত সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্রগুলির মধ্যে যে রিলেশন, যে সম্পর্ক, সেই সম্পর্ক হলো আন্তর্জাতিক সম্পর্ক। তারপর এই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞার ক্ষেত্রে পামার্স একজন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ, আইআর-এর বিশেষজ্ঞ, আর পারকিন্সও আরেকজন আইআর-এর বিশেষজ্ঞ। তাদের বিখ্যাত গ্রন্থ আছে, তাদের গ্রন্থের নাম হইল ইন্টারন্যাশনাল রিলেশনস। তাহলে পামার এবং পারকিন্স তাদের বিখ্যাত গ্রন্থ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে উল্লেখ করেছেন। তারা কি উল্লেখ করেছেন? তারা উল্লেখ করেছেন যে বিশ্বে রাজনৈতিক সংগঠন আছে, রাষ্ট্র তো রাজনৈতিক সংগঠন তোমরা জানো, আর অরাজনৈতিক সংগঠন আছে। দেখো, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, বিশ্বে যে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হচ্ছে, এ ব্যাপারে একটা আন্তর্জাতিক সংগঠন আছে। সেই সংগঠন হচ্ছে ইউএনও। আবার ইউএনও যেমন আছে বিশ্বব্যাপী অতিরাষ্ট্রীয় সংগঠন, তেমনি পাশাপাশি কিছু রাষ্ট্র নিয়ে আঞ্চলিক সংগঠন আছে। যেমন ধরো আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে সার্ক, পাকিস্তান, ভারত প্রভৃতি 8টা দেশ নিয়ে একটা আঞ্চলিক সংগঠন। পারস্পরিক অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই সংগঠন। আসিয়ান আছে, ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন আছে। দক্ষিণ আফ্রিকার ইউনিয়ন আছে, আফ্রিকান ইউনিয়ন এটা একটা আঞ্চলিক সংগঠন। তাহলে এই সব সংগঠনের রাজনৈতিক সংগঠন, স্টেট অ্যাক্টরস, রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্রের একক বিশ্ব রাজনীতিতে, এবং অরাজনৈতিক সংগঠন, এই সংগঠনগুলির বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। তাহলে শুধু রাষ্ট্র নিয়ে তো আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করেই, পাশাপাশি অরাষ্ট্রীয় সংগঠনগুলি নিয়েও আলোচনা করে। আমি আন্তর্জাতিক সংগঠন ইউএনওর কথা বলেছি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তাকে নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক সম্পর্ক, এবং বিভিন্ন যে একাধিক আঞ্চলিক সংগঠন, সার্ক, আসিয়ান, দক্ষিণ এশিয়ার আসিয়ান, তারপর ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের দেশগুলোকে নিয়ে সংগঠন, আফ্রিকার
ইউনিয়ন, আফ্রিকার দেশগুলোকে নিয়ে সংগঠন। তাছাড়া G7, G8, G20, হ্যাঁ, ব্রিক্স আছে। তাহলে এই যে বিভিন্ন আঞ্চলিক সংগঠন, এইগুলো নিয়ে তোমার আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে, আয়ার এগুলোকে নিয়ে আলোচনা করে। জন হাউস্টন তিনি কি বলছেন? তিনি বলছেন যে কূটনীতি, ডিপ্লোম্যাসি, চুক্তি, দেখো দুটি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে চুক্তি, সামাজিক ক্ষেত্রে চুক্তি, বাণিজ্যিক চুক্তি, অর্থনৈতিক চুক্তি, এটা দ্বিপাক্ষিক চুক্তি দুটি দেশের মধ্যে হতে পারে, তিনটি বা তার বেশি দেশের মধ্যে এই সমস্ত চুক্তি হয়। তাই কূটনীতি নিয়ে আলোচনা। কূটনীতি কি? কূটনীতি হচ্ছে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে সম্পর্ক তৈরি হয় সেটা কূটনৈতিক মিশনের মাধ্যমে। কূটনৈতিক প্রতিনিধি রয়েছে পৃথিবীর প্রায় দেশের কূটনীতিবিদ অন্য দেশের কূটনীতিবিদ হিসাবে অন্য দেশের কূটনৈতিক মিশনে অবস্থান করছে। সুতরাং এর মধ্য দিয়ে তোমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। আর চুক্তি আমি বললাম। এবার আমরা আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য, এত কিছু বলা সম্ভব না, আরও বহু আছে। তা আমরা একটা সাধারণ একটা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দেব। সাধারণ সংজ্ঞাতে কি দেব আমরা এখানে? তাহলে আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যে শাখাতে স্টেটস রিলেশন মানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে যে সম্পর্ক তৈরি হয় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সেটা নিয়ে আলোচনা করে। নন স্টেট অ্যাক্টরস অরাষ্ট্রীয় সংস্থা, বিভিন্ন বাণিজ্যিক সংস্থা আছে। MNCP, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন আছে, এটা অরাষ্ট্রীয় সংস্থা। এবং বিভিন্ন কোম্পানি রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো নন স্টেট অ্যাক্টরস। এই নন স্টেট অ্যাক্টরসের সম্পর্কে এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে নন স্টেট অ্যাক্টরসের, পৃথিবীতে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান রয়েছে। আর কি? পলিটিক্যাল ইডিওলজি, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পলিটিক্যাল ইডিওলজি। তোমরা জানো যে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন মার্ক্সবাদ লেনিনবাদের উপরে ভিত্তি করে সেখানে সমাজতন্ত্র ছিল, তার পলিটিক্যাল ইডিওলজি একরকম ছিল। এখন সেই জায়গায় তোমার ক্যাপিটালিজম অর্থাৎ লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমের যে ইডিওলজি, অর্থাৎ উদারনীতিবাদের যে ইডিওলজি, সেটা নিয়ে আলোচনা। আর তাহলে পলিটিক্যাল ইডিওলজি, হ্যাঁ। এবং আমরা এটা লক্ষ্য করব, ওয়ার অ্যান্ড পিস, বিশ্বে যে যুদ্ধ হচ্ছে, কন্ট্রাডিকশন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এখন। তোমরা জানো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরেই এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা জন্মলাভ করেছে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। তাহলে আমরা সেই সমস্ত ওয়ার আমরা দেখছি। কিন্তু শুধু ওয়ার হলে তো বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তাই বিশ্বের শান্তিকামী প্রতিনিধিরা বিভিন্নভাবে তোমার যুদ্ধ যেমন আছে, যুদ্ধকে বন্ধ করবার জন্য একটা প্রচেষ্টা চলছে। ইউক্রেন যুদ্ধে কতগুলি নিরপেক্ষ দেশ আছে, যেমন ভারত যুদ্ধ বন্ধ হোক এটা চাইছে, এবং রাশিয়া যুদ্ধ তো করছে নিজে। আর ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলি রাশিয়ার বিপক্ষে, ইউক্রেনের পক্ষে, তারা পরোক্ষ প্রত্যক্ষভাবে তারা এই যুদ্ধের সঙ্গে জড়িত। তার পাশাপাশি আমাদের বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য ছোট বড় সব রকমের শক্তি রাষ্ট্র আছে। তাহলে কি ছোটরা টিকে থাকবে না বিশ্ব ব্যবস্থাতে? তাহলে এটাকে পিস অ্যান্ড ওয়ার, নিরস্ত্রীকরণ। দেখো, অস্ত্র প্রতিযোগিতা মারাত্মকভাবে চলছে আজকে। এমনই প্রতিযোগিতা যে সোভিয়েত রাশিয়ার চেয়ে পরমাণু বোমা তৈরি করতেই থাকছে, তার পরমাণু বোমার সংখ্যা হাইয়েস্ট। হ্যাঁ, তারপরে আমেরিকা
পরমাণু বোমা প্রথম আবিষ্কার করেছিল, এবং তার সংখ্যাটাও অনেক। চীনের আছে, ভারতের আছে, পাকিস্তানের আছে। তাহলে এই যে যুদ্ধের অস্ত্র যদি তৈরি হয়, তাহলে আক্রমণ করার ইচ্ছাটা থাকবে। হ্যাঁ, এই কারণে তোমার নিরস্ত্রীকরণের যে প্রক্রিয়া, নিরস্ত্রীকরণ করা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংগঠন। দেখো, পৃথিবীতে দুটি আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছিল। একটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে 1919 সালে লিগ অফ নেশন তৈরি হয়েছিল। লিগ অফ নেশন ব্যর্থ হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখা দিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, আরেকটা আন্তর্জাতিক সংগঠন, সেটা হলো ইউএনও তৈরি হয়েছে। এর আলোচনা এইবার আঞ্চলিক অর্গানাইজেশন, আঞ্চলিক সংগঠন। আঞ্চলিক সংগঠনের কথা আমরা বলেছি, বিভিন্ন ধরনের আঞ্চলিক সংগঠন আছে। বিশ্বের পরপর কয়েকটা দেশ মিলিত হয়ে একসঙ্গে তারা সামগ্রিক উন্নতির জন্য এই সংগঠনটা করেছে। আসিয়ান, সার্ক, তোমার সংগঠন। আমরা সামরিক প্রতিযোগিতার ক্ষেত্রে ন্যাটো তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার দেশগুলি, পশ্চিম ইউরোপের দেশগুলিকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো তৈরি করেছে, আনজাস তৈরি করেছে। এগুলো হচ্ছে তোমার আঞ্চলিক সংগঠন। আচ্ছা, ডিপ্লোম্যাটিক ইন্টারেস্ট, ডিপ্লোম্যাটিক হচ্ছে কূটনীতি। যে বিদেশ নীতি নির্ধারিত হয়, দু দেশের মধ্যে বন্ধুত্ব হয়, পারস্পরিক বিদ্বেষ তৈরি হয়, বিশ্বাস অবিশ্বাস, সেগুলো মীমাংসার জন্যে ডিপ্লোম্যাসি আছে, কূটনীতি রয়েছে, কূটনীতির আলোচনা। তারপরে তোমার ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ, অর্থাৎ সাবসৃষ্টিকারী গোষ্ঠী। আজকে পৃথিবীর প্রায় দেশেই হচ্ছে উদারনীতি গণতান্ত্রিক ব্যবস্থা আছে। উদারনীতিক গণতন্ত্রে দেখা যায় যে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, উৎপাদন হয় ব্যক্তি মালিকানাতে, যার ফলে বিভিন্ন শ্রেণীর উদ্ভব হয়, বিভিন্ন স্বার্থের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর মধ্যে একটা সংঘাত আছে। পাশাপাশি এই ইন্টারেস্ট গ্রুপগুলো তারা নিজেদের স্বার্থ পূরণের চেষ্টা করে, তাদের গ্রুপের স্বার্থ, তারা সরকারের পাওয়ারে যেতে চায় না। এখানে আমেরিকা, ভারত, সব দেশেই তোমার ইন্টারেস্ট গ্রুপ বা প্রেশার গ্রুপস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা। আর একটা কথা, তোমার পাবলিক ওপিনিয়ন, বিশ্ব জনমত নিয়ে আলোচনা, প্রোপাগান্ডা, প্রচার। দেখো, প্রত্যেকটা দেশই কিন্তু প্রচারে টপে থাকতে চায়, কোনো অন্যায় করলেও সে মুখে স্বীকার করে না। তাহলে এবং নিজেদের দেশের ভাবমূর্তি বিশ্ব রাজনীতিতে ভালো করবার চেষ্টা করে। দেখো, আমাদের পোখরানে 1974 সালে যখনই পরমাণু বোমা পরীক্ষা হলো, তখন কিন্তু আমেরিকা থেকে শুরু করে বহু দেশ ভারতের বিপক্ষে, এবং তারা বিশ্ব জনমত ভারতের বিপক্ষে পরিচালনা করবার চেষ্টা করেছে। কিন্তু ভারত সে জায়গায় দাঁড়িয়ে প্রচারের মধ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই তারা পরমাণু বোমা তৈরি করেছে। এটা তারা মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য ব্যবহার করবে না। তারপরে আবার জনমত ভারতের ফেভারে চলে এসছে। তাই আমরা এটা জনমত, প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু জনমত গঠন করতে চাই, বিশ্ব জনমত। এটা নিজের শুধু দেশের মধ্যে নয়, পাশাপাশি গোটা ওয়ার্ল্ডে। এই জন্য কিন্তু প্রোপাগান্ডা আছে। ওয়ার্ল্ড ট্রেড, প্রত্যেকটা রাষ্ট্র ব্যবসা বাণিজ্য করতে চায় বিভিন্ন দেশের সঙ্গে, এটাকে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড। তারপরে টেরোরিজম আজকে কিন্তু কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নাই। পাকিস্তানি যে সন্ত্রাসমূলক কাজ হচ্ছে অন্য দেশে হয় না তা না। তোমরা জানো যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে দিয়েছে লাদেনের গোষ্ঠী। তাহলে আমেরিকার উপরে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে পাকিস্তান গভর্নমেন্টের ইন্ধনে সে দেশের সন্ত্রাসবাদী গোষ্ঠী, একাধিক গোষ্ঠী ভারতের ভূখণ্ডে সন্ত্রাসমূলক কাজ করছে। এটা কোনো একটা দেশের সমস্যা, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা সমাধানের বিষয়টাকে আলোচনা করা হয়। পরিবেশ, আজকে বিশ্বে পরিবেশ নিয়ে খুব চিন্তিত। আজকে প্রাকৃতিক পরিবেশকে যদি রক্ষা করা না যায়, তাহলে উষ্ণায়ন বাড়বে, বরফ গলবে, বিশ্ব জলের তলায় চলে যাবে বহু দেশ। তাই আজকে পরিবেশ নিয়ে ভাবছে, রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে পরিবেশ খারাপের জন্যে। পরিবেশ বিষয়টাকেও তোমার আয়ারে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরে গ্লোবালাইজেশন কি, কোনো একটা বিষয় শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অর্থ বা মূলধন, যে দেশের মূলধন সে দেশেই সীমাবদ্ধ থাকছে না, সেটা সারা পৃথিবীব্যাপী সঞ্চালিত হচ্ছে। পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে বিনিয়োগ হচ্ছে, বিভিন্ন দেশে বিক্রি করা হচ্ছে উৎপাদিত পণ্য। এদেশ থেকে ওই দেশে যাচ্ছে, ও দেশ থেকে এই দেশ যাচ্ছে। শিক্ষা, সংস্কৃতি,
সামাজিক বিষয়গুলো সবগুলো কিন্তু বিশ্বব্যাপী প্রসারিত হচ্ছে। হ্যাঁ, আচার আচরণ, ধর্মীয় আচার আচরণ, সামাজিক প্রথা, রীতিনীতি, খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছদ ব্যবহার আজকে সব বিশ্বব্যাপী একাকার হয়ে যাচ্ছে। আর সেখানে তোমার রাজনৈতিক ক্ষেত্রেও বিশ্বায়ন হচ্ছে। আজকে গণতন্ত্রের সম্প্রসারণ ঘটছে, পৃথিবীব্যাপী সম্প্রসারিত। যে একটা দেশে গণতন্ত্র থাকলে প্রতিবেশী দেশে যদি সামরিক সরকার থাকে সেখানেও গণতন্ত্র প্রসারিত হচ্ছে। তাহলে আমরা দেখছি এটা হচ্ছে গ্লোবালাইজেশন। পলিটিক্যাল ক্ষেত্রে, ক্যাপিটালের ক্ষেত্রে অর্থাৎ মূলধনের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, তারপরে শিক্ষার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে কি? একটা প্রক্রিয়া। এটা প্রক্রিয়া কি? বিশ্বব্যাপী প্রক্রিয়া। মানে বিশ্বে যাই ঘটুক না কেন সেটা মানে কোনো একটা দেশে ঘটছে বা কয়েকটা দেশে ঘটছে, কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সেটা বিশ্বব্যাপী প্রসারিত হচ্ছে। এই যে প্রক্রিয়া, এটাকে গ্লোবালাইজেশন বলা হচ্ছে। এই গ্লোবালাইজেশন আইআরের বিষয় আইআরের মধ্যে আলোচনা করা হয়েছে। লিবারালাইজেশন, নিও লিবারালিজম, নয়া উদারনীতিবাদী যে তত্ত্ব, এটা কিন্তু বারবার চেঞ্জ হয়েছে। তোমরা জানো যে সাবেকি উদারনীতিবাদের যে বৈশিষ্ট্য, তার চেঞ্জ হয়েছে আধুনিক উদারনীতিবাদে। তারপরে আধুনিক উদারনীতিবাদ বেশ কিছু বছর ধরে চলেছে, তারপরে এখন নয়া উদারনীতিবাদ। বেসরকারীকরণকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে। বেসরকারীকরণের সঙ্গে এই যে এমএনসি অর্থাৎ মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, এটার উপরে গুরুত্ব দিয়েছে। প্রাইভেটাইজেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। নয়া উদারীকরণের সঙ্গে যে প্রাইভেটাইজেশন, এটাকে এক কথায় এলপিজি এটা গুরুত্ব পেয়েছে তোমার আইআরের আলোচনাতে। তারপরে ইন্টারন্যাশনাল ল মানে আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল কমিশন তৈরি হয়েছে। তারপরে ইউএনওর যে সাধারণ সভাতে যে সম্মেলন বসে, যে কোনো বিষয়ে আলোচনা হয়, বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য নিয়ম তৈরি হয়, সেখানে ভোটাভুটির ভিত্তিতে একটা আইন তৈরি হয়। দেশের আইনসভার মতো এই আইন কার্যকরী না হলেও এই আইনকে বিশ্বের প্রায় দেশই সমীহ করে এবং মান্যও করে, আবার অমান্যও করতে পারে। এটা জাতীয় আইনের মতো ইন্টারন্যাশনাল ল কিন্তু কার্যকরী হয় না, এই কথা ঠিকই, তবু এর গুরুত্ব আছে। ওয়ার্ল্ড সিস্টেম, বিশ্ব ব্যবস্থাতে আমরা দেখব যে কোনো দেশ ধনী, কিছু দেশ ধনী, কিছু দেশ উন্নয়নশীল মানে উন্নতি করছে, আবার বেশিরভাগ দেশ হচ্ছে একদম পিছিয়ে আছে। তোমার সেগুলো হচ্ছে প্রান্তিক দেশ বলা হয়। হ্যাঁ, সুতরাং এইগুলো নিয়ে আমাদের আর তারপরেও আইআরের মধ্যে তোমার ইউনিটারি মানে এককেন্দ্রিক যে রাজনীতি, বিশ্বের একটা জায়গায় থেকে রাজনীতি, ওয়ার্ল্ডের রাজনীতি পরিচালিত হলে তাকে এককেন্দ্রিক রাজনীতি বলে। তারপরে বহুকেন্দ্রিক রাজনীতি, কয়েকটা দেশের অর্থাৎ 7-8টা দেশের কেন্দ্র থেকে রাজনীতি প্রভাবিত হচ্ছে বিশ্ব রাজনীতি, সেটা বহুকেন্দ্রিক রাজনীতি। আবার দুটো কেন্দ্র থেকে বিশ্ব রাজনীতি পরিচালিত হয়েছে, সেটা দ্বিমেরুবাদ বা বাইপোলার পলিটিক্স। তারপরে একমেরুবাদ আবার চালু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। আবার পরবর্তীকালে আমরা 2000 সালের পরে দেখব যে বহুকেন্দ্রিক রাজনীতি যেটা এখন চলছে, বহুকেন্দ্রিক রাজনীতি। যাই হোক, আমরা আইআরের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে অনেকগুলো বিষয়। আইআর হলো এমন একটি সাবজেক্ট যে বিষয়ে বা সমাজবিজ্ঞানের যে শাখাতে এই যে বিষয়গুলি আমি উল্লেখ করলাম, আমি উল্লেখ করেছি স্টেট অ্যাক্টরস, নন স্টেট অ্যাক্টরস, ইডিওলজি, ওয়ার, পিস, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, ডিপ্লোমেসি, তোমার কূটনীতি, ইন্টারেস্ট গ্রুপ, সৃষ্টিকারী গোষ্ঠী, তোমার বাইপোলার পলিটিক্স মানে দ্বিমেরুবাদ, মাল্টিপোলার পলিটিক্স অর্থাৎ বহুমেরুবাদ, তারপরে তোমার ইউনিটারি পলিটিক্স মানে একমেরুবাদ, এবং হচ্ছে তোমার কি বলবো, উদারীকরণ, বিশ্বায়ন, সন্ত্রাসবাদ। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে আলোচনা করে এমন বিষয়কেই আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়। তোমাদের একটা কথা বলি, তোমাদের এই চ্যাপ্টারে বড় প্রশ্ন হয়, তোমরা আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? এই যে বিভিন্ন জনের মতবাদ, এটা পড়বে, শিখবে, কিন্তু মেনলি হচ্ছে এই যে এইখানে এইটা আমি যে কথাগুলো বললাম, হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্ক হলো সমাজবিজ্ঞানের সেই শাখা। তারপরে এই কিছু কথা দিয়ে হলো আন্তর্জাতিক, কারোর মত দেওয়া দরকার নেই, তাহলে 2 এ 2
নাম্বার তোমরা পেয়ে যাবে। যাই হোক, তোমরা আমার ভিডিও দেখবে, আমি চেষ্টা করব। এখন আমি বোর্ডটা তোমরা কিন্তু বুঝতে পারবে না লেখা, মানে আমি সংক্ষেপে লিখেছি, কিন্তু আলোচনার সুবিধার্থে কোনো পয়েন্ট যাতে না এড়িয়ে যায়, সব পয়েন্ট তোমরা যাতে জানতে পারো, বুঝতে পারো, সেই কারণেই আমি এমন প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে সংক্ষেপে লিখেছি। তোমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমার আলোচনাটাকে ভিডিও চালিয়ে তোমরা খাতায় লিখে নেবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।